এই 4 দিন ধরে এটাই ভাবতেছি, কিন্তু কোনো রাস্তা দেখতেছি না। তোর হবু বউকে ডাক তো একটু দেখি। হুম বলেই জয়াকে ফোন দিলাম। জয়া, কোথায় তুই? রান্নাঘরে কেন? আমাকে একটু কফি বানিয়ে দিয়ে যা না প্লিজ। তুই বস, আমি নিয়ে আসতেছি। ওকে। আচ্ছা, জয়া কি জানে রিয়ার ব্যাপারে? সব জানে। আচ্ছা, বিয়ে করবি বলে ঠিক করে নিয়েছিস নাকি? রিয়ার একটা লিংক পেলেই বিয়েটা করব না, আর ভাবতেছি পালিয়ে যাব, কারণ আর কোনো রাস্তা দেখতেছি না। কি বলিস? এখন দেখি কি করা যায়। আর এসব কথা বাদ দিয়ে তোদের কি খবর বল। আমাদের আর কি চলতেছে? কথা বলার এক ফাঁকে জয়া কফি নিয়ে আসলো। তারপর আমি নিশাত আর ফারিয়ার সাথে পরিচয় করিয়ে দিলাম। রাজ, তোরা কথা বল, আমার একটু কাজ আছে, আমি যাই। হুম জয়া চলে যাওয়ার পর ফারিয়া বলে উঠল, এত সুন্দর মেয়েকে তোর বিয়ে করতে সমস্যা কোথায়? তুই আবার একই কথা বলতেছিস? আচ্ছা, তো পালিয়ে গেলে কবে পালাবি? কাল আমার গায়ে হলুদ, আর কাল রাতে সিয়াম আসবে। সিয়ামকে আনার নাম করে তোদের নিয়ে পালাবো। জয়া জানে তুই যে পালাবি? না, তবে চলে গেলে জয়া এদিকটা ঠিক সামনে দিবে, আমি জানি। তো আগেই পালাতে এসব করানোর কি দরকার ছিল? আরে এতদিন ভেবেই কুল পাইনি কি করব, তার উপর আবার এসব একের পর এক প্রেশার। হুম। আচ্ছা তোরা ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যা, কাল আবার পালাতে হবে। হুম। তারপর ফ্রেশ হয়ে ওদের নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। পরের দিনটা সেই ঝামেলার মাঝ দিয়ে গেল। সন্ধ্যায় সবকিছু শেষ করে 10টার দিকে সিয়াকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে আসতে। সিয়াম জানালো আধা ঘন্টা। তাই সবাইকে বলে আমরা 3জন বেরিয়ে গেলাম। ফিরার আর নিয়ত নেই। স্টেশনে গিয়ে দেখি সিয়াম বসে আছে। তাই সিয়ামকে গিয়ে আগে সব খুলে বললাম। সিয়ামও সেম রিয়াকশন দিল। আচ্ছা তাহলে চল ঢাকায় চলে যাই, বসে থেকে লাভ কি এখানে? রিয়ার খোঁজটা পেলেই হতো। রাতেই গিয়ে রিয়াকে ঢাকা থেকে নিয়ে এসে সবাইকে সব সত্যটা বলে দিতাম। তোদের কারো কাছে কোনো প্ল্যান থাকলে বল। কিসের প্ল্যান? যে রিয়াকে কিভাবে বের করব। নিশাত আর ফারিয়া কিছুই করতে পারল না। তখনই সিয়াম বলে উঠল, রিয়ার নাম্বারটা দে তো আমাকে। কেন, তুই কি করবি? আমার একটা কাজিন সিম কোম্পানিতে চাকরি করে, তাকে দিয়ে বের করে ফেলবো রিয়া কোথায় থাকে বা কার নামে সিম রেজিস্টার করা। কেমন হবে বলতো? গুড, নে তাড়াতাড়ি কর। তারপর সিয়াম তার কাজিনকে কল দিল। আমরা পাশে দাঁড়িয়ে রইলাম। হ্যালো ভাই, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? একটা নাম্বার দিয়েছি তোমাকে, তুমি নাম্বারের সব ডিটেলস আমাকে দিবে। কিরকম লাগবে? মানে কার নামে সিমটা রেজিস্টার করা, তার ডিটেলস, আর সিমটা এখন কোথায় আছে তার লোকেশনটা শেয়ার করে দিবে আমাকে। ওকে, 5 মিনিট পর আমি তোকে রিকোয়েস্ট করে দিতেছি। বলেই ফোনটা রেখে দিল। আমি সিয়ামের কাছ থেকে ফোনটা নিজের হাতে নিয়ে বসে থেকে অপেক্ষা করতে লাগলাম। তখনই নিশাত বলে উঠল, চল রাজ, চা খেয়ে আসি, এর মাঝে এসে যাবে। হুম, চল। তোরা যা, আমি এখানে আছি। ওকে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি রিয়ার নাম্বার থেকে কল এসেছে। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। তাড়াতাড়ি রিসিভ করলাম। রিসিভ করতে রিয়া বলে উঠল, রাজ, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে মানে? আগে বলো তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। আসলে আব্বু মোবাইল নিয়ে গিয়েছিল, তারপর সবকিছু আপু নিজেই করেছে। একটু আগে ফোনটা হাতে পেয়েছি, কিন্তু তুমি বিয়ে করছো মানে কি? কি করব বলো, পরিস্থিতি এমন। তুমি প্লিজ বিয়েটা করো না, তুমি পালিয়ে চলে এসো। বলেই রিয়া কান্না করতে লাগলো। দেখি কি করা যায়। আর পাগলামি করবা না বলে দিলাম। রাজ, তুমি আমাকে ভালোবাসো না? তাই তো এত কিছু সহ্য করতেছি। রাজ তুমি। রিয়া আর কিছু বলার আগেই সিয়ামের কাজিনের ফোন থেকে মেসেজ আসলো, রিয়া আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। বলেই ফোনটা রেখে দিলাম। তারপর সিয়ামের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেটা ওপেন করলাম। ওপেন করতেই দেখি সিয়ামের কাজিন সব পাঠিয়ে দিয়েছে। আমি 420 ভোল্টের শক খেলাম ঠিকানাটা দেখে আগে ডিলিট করে দিলাম সিয়ামের মোবাইল থেকে। তারপর ওদের ডেকে নিয়ে আসলাম আমার কাছে। কিরে, ঠিকানা পেয়েছিস? আয় তোরা গাড়িতে ওঠ। ওকে। তারপর সবাই মিলে গাড়িতে উঠে বসলাম। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগলাম নানুদের বাসার দিকে। তখন নিশাত বলে উঠল, কিরে, তুই আবার ওই বাসার দিকে যাচ্ছিস কেন?
এমনি রিয়াকে বিয়ে করব না। জয়া আমার জন্য বেস্ট, আর রিয়াকে একটা শিক্ষা দিব আমি। তোর কথার মানে বুঝতেছি না আমি। মানে বিয়ে করে ঢাকায় গিয়ে নেই, তারপর বুঝাবো আমি তোদের আপাতত চুপ থাক। ওকে। তারপর সিয়াম সহ সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম। যে বাসা থেকে পালানোর নিয়ত নিয়ে বেরিয়েছিলাম, আবার সেখানে ফিরে যাচ্ছি। সকালে উঠে রিয়াকে আগে ব্লক করে দিলাম, তারপর উঠে নাস্তা করে নিলাম। রুমে এসে বসেছিলাম, তখন সিয়াম, নিশাত আর ফারিয়া রুমে আসলো। কি রে রাজ, তাহলে তুই এই বিয়েটা করতেছিস? হুম। কিন্তু কেন? তুই না বললি কালকে পালিয়ে যাবি, পরে আবার কি হলো? তোদের তো বললাম যে ঢাকায় গিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তা বিয়ের পরে কি জয়াকে এখানেই রেখে যাবি নাকি সাথে করে ঢাকায় নিয়ে যাবি? এখানে কি মাছি মারতে রেখে যাব জয়াকে? তাহলে তো সবকিছুই হয়ে যাবে মামা। ফারিয়া চুপ করবি তুই? আর তোরা নাস্তা করেছিস? হুম। তাহলে তোরা এখানে বসে গল্প কর, আমি একটু শুয়ে থাকি। ওকে। তারপর ওরা বসে কথা বলতে লাগলো, আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর নিশাত ডাক দিল আমাকে, তাই তাকিয়ে দেখি জয়া রুমে এসেছে, তাই উঠে বসলাম। কিরে তুই এখন এখানে? কেন, কোনো সমস্যা আছে? না, কেন এসেছিস বল। তুই কি সত্যিই বিয়েটা করবি? কেন, তোর কোনো সমস্যা আছে নাকি? না, তবে রিয়া। আরে ধুর, যে মেয়ে এতদিন ধরে খবর নেয়নি বেঁচে আছে কিনা মরে গেছি, সেই মেয়ের আশায় বসে থেকে লাভ নেই। এমনকি কালকেও ফোন দেয়নি সে। ও আর এমনিতেও তুই তো ঢাকা ভার্সিটিতে ভর্তি হবি, তাই না? তাহলে আর কি। আচ্ছা, তোরা কথা বল, আমি গেলাম। জয়া চলে যাচ্ছিল, তখনই ফারিয়া বলে উঠল, জয়া ভাবি, একটু এদিকে আসো তো। হুম। বলে ওদের কাছে এসে বসলো। আমি আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম। তখন ফারিয়া জয়াকে বলতে লাগলো, জয়া, তুমি এই ফাট্টুর পাল্লাই পড়তেছ? হাল্লাই জানে তোমার কি অবস্থা হয়। জয়া কিছু না বলে চুপচাপ বসে রইল। তাই আমি চোখ বন্ধ রেখে বললাম, জয়াকে নিয়ে চিন্তা না করে আমাকে নিয়ে চিন্তা কর যে আমার কি অবস্থা হবে। কেন, তোর আবার কি হবে? সাথে করে আইটেম বোম নিয়ে গেলে যা হয়, আবার অবস্থাও তাই হবে। তাই নাকি? তাহলে তো ভালোই, তোকে সোজা রাস্তায় আনার জন্য জয়াই পারফেক্ট। দেখা যাক। জয়া তুই কিছু বলছিস না কেন? কি বলবো আমি? থাক, এখানে লজ্জা পেয়ে লাভ নাই। আর আমরা সবাই ক্লাসমেট, তাই প্লিজ কিছু বলেন, না হলে ওরা তোকে পচাতেই থাকবে। তোরা কথা বল, আমার কাজ আছে, আমি যাই। বলেই জয়া চলে গেল। ওরা সবাই হাসাহাসি করতে লাগলো জয়ার শরম পাওয়া দেখে। দুপুরে বিয়েটা হয়ে গেল। বিকেলের দিকে জয়াকে নিয়ে রওনা দিলাম ঢাকায়। রাত 11টা এসে পৌঁছালাম বাসায়। বাসায় কাজের বুয়া আর রতন চাচা মিলে বাসাটা মোটামুটি সাজিয়েছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিশাদদের সাথে চলে গেলাম ছাদে। আম্মু খাবার রেডি করতে লাগলো। আধা ঘন্টা পর আম্মু খেতে ডেকে গেল। খাওয়া দাওয়া শেষ করে নিশাদ, ফারিয়া আর সিয়ামকে নিয়ে রুমে বসে বসে গল্প করতে লাগলাম। 10 মিনিট পর আম্মু জয়াকে নিয়ে রুমে আসলো। কিরে তোরা এখানে কি করিস? যা নিচে যা, ওইখানে তোদের রুম। যাচ্ছি। আর চিন্তা করো না আন্টি, তোমার ছেলেকে নিয়ে যাব না। যা গিয়ে বস তোরা, আমি আসতেছি। ওকে। তারপর নিশাতেরা চলে গেল নিচে। আম্মু জয়াকে রুমে দিয়ে চলে গেল। আমি খাটে চুপচাপ বসে রইলাম। আম্মু চলে যাওয়ার পর জয়া দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে ঘুমটা খুলে ফেলে দিয়ে, এত বড় চাদরটা সেই দুপুর থেকে মাথায় দিয়ে রেখেছি। মানুষ কিভাবে পারে এইভাবে দিয়ে রাখতে? তুই পারিস না বলে কি সবাই পারবে না, এমন কোনো কথা আছে নাকি? তা তুই কি খাটে ঘুমাবি নাকি নিচে? মানে বুঝছ নাই? শোন, আমি এখনো বাচ্চা মেয়ে, তাই স্বামীর অধিকার খাটাতে আসবি না। সময় হলে আমিই তোকে বলবো। ওকে। আর হ্যাঁ, চাইলে তুই খাটে আমার সাথে থাকতে পারিস, তবে কোনো রকম চালাকি করার চেষ্টা করতে পারবি না। যদি করিস তাহলে নিচে শোয়াবো, বলে দিলাম। আর কোনো শর্ত আছে তোর? না, কেন? আচ্ছা, বিয়ে কি তুই আমাকে করেছিস নাকি আমি তোকে বিয়ে করেছি? তুই আমাকে করেছিস আর আমি তোকে করেছি। আচ্ছা বাদ দে সব, অনেক রাত হয়ে গেছে, ঘুমালে ঘুমাতে পারিস। আর তুই না ঘুমালে আমাকে ঘুমাতে দে। তোকে ঘুমাতে না করেছি নাকি? তুই ঘুমা। ধন্যবাদ। বলেই শুয়ে গেলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে অন্য 10টা লোকের মতো আমার আর বউয়ের ঘুমটা তুলে তার মায়াবী মুখটা দেখা হলো না। অন্যদের মতো আমার বউ আর সালাম করলো না। যাক, তাও মেনে নিলাম। কিন্তু সব থেকে আলাদা ব্যাপার হলো বাসর রাতে জয়ার শোনানো কথাগুলো। এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। সকালে চোখ খুলে দেখি বাইরে রোদ উঠে গেছে, কিন্তু বুকে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখেছে এমনটা মনে হলো। তাকিয়ে দেখি জয়া শুয়ে আছে, এখনো ঘুমাচ্ছে। তাই জয়াকে আস্তে করে ডাক দিলাম। জয়া ঘুমের মাঝে বলে উঠল, কি হলো, এত সকালে ডাকতেছিস কেন? কোথাও শুনেছিস নতুন বউ সকাল 7টা পর্যন্ত ঘুমাতে?
7টা বেজে গেছে। হুম। জয়া চোখ খুলে তাকালো, তারপর নিজের উপস্থিতি আমার বুকে পেয়ে লাফ দিয়ে উঠে বসলো। তাই আমি বলে উঠলাম, কি হলো? কাল রাতে তো নিজেই গর্ব করে বলতেছিলি আমি যেন স্বামীর অধিকার খাটাতে না যাই, আর রাত না যেতে এভাবে জড়িয়ে ধরে বসে রইলি। ঘুমের মাঝে চলে গিয়েছিলাম, সরি। হুম। এখন ফ্রেশ হয়ে নিচে যা, তাড়াতাড়ি দেখ গিয়ে সবাই কি করতেছে। যাচ্ছি। বলেই জয়া ফ্রেশ হতে চলে গেল। আমি আবার দিলাম একটা ঘুম ভাঙলো জয়ার ডাকে। কিরে, নাস্তা করবি না? নিচে সবাই বসে আছে তোর জন্য। তোরা গিয়ে শুরু কর, আমি আসছি একটু পর। তাড়াতাড়ি আয়। বলেই জয়া চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। রুমে বসেছিলাম, তখন নিশাতেরা আসলো। মনে মনে ভাবতে লাগলাম, নিশ্চয়ই মজা ওড়াতে চলে আসছে ওরা, পারেও বটে। তখনই সিয়াম বলে উঠল, কি রে রাজ, কেমন কাটলো বাসর রাত? জীবনের সবচেয়ে স্মরণীয় দিন কাটলো আমার। তাই নাকি? তা জয়া নিশ্চয়ই অনেক আদর দিয়েছে, তাই না? হুম, জীবনের আদর দিয়েছে। তাই নাকি? তা কেমন সার্ভিস দিল? ফারিয়া, আমি মাঝে মাঝে ভাবনায় পড়ে যাই, তুই ছেলে না মেয়ে? মেয়ে ছিলাম, কিন্তু তোদের সাথে চলতে চলতে ছেলে হয়ে গেছি। মাঝে মাঝে তোদের কথা শুনে আমিও কোনো মেয়েকে নিয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখি। এখন আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তরটা দে। সার্ভিস তো দেয় নাই, তবে কিছু রোমান্টিক কথা বলেছে। তাই নাকি? তা কি বলেছে? বলেছে যে আমি এখনো বাচ্চা, তাই স্বামী সাজতে আসবি না, আর এক খাটে থাকলে চান্স নিবি না বলে দিলাম। কি? কি না জি। জয়া এমন কথা বলবে বিশ্বাস হয় না আমার। কি মিষ্টি একটা মেয়ে। ওর সুন্দর চেহারাটা দেখে এসব বলছিস, আর আমি ওর চঞ্চল মনটা দেখেছি। আচ্ছা, একটা কথা বলতো। কি? তুই ওই বাসা থেকে পালিয়ে গেলি রিয়ার সাথে দেখা করবি বলে, কিন্তু তুই আবার ফিরে গেলি, কাহিনী কি? ভালো কথা মনে করেছিস নিশাত। তুই কাহিনী কি বলতো? আমি দুজনকেই বিয়ে করেছি। মানে? নিশাত আর ফারিয়া একসাথে বলে উঠলো। তখন পাশ থেকে সিয়াম বলে উঠলো, রিয়া কালকে রাজকে কল দেওয়ার জন্য সিমটা চালু করছিল, আর তখনই আমার কাজিনের কাছে তার লোকেশন চলে যায়, আর উনি আমাকে লোকেশনটা শেয়ার করেন। তারপর আমি বুঝে যাই যে রাজ কেন কালকে বাসায় ফিরে এসেছে। ও, তার মানে? হুম। বাহ, রাজকে কি ঘুরালো এতটা দিন। যাক, অবশেষে ধরা খেয়েই গেল। তবে আমি এখন প্রতিশোধ নিতে চাই। মানে? 7 দিন আমাকে প্যারা দিয়েছে, আমিও তাকে কয়েক মাস প্যারা দিতে চাই। তোরা সঙ্গ দিবি কিনা বল। আমরা তো সব সময় তোর সাথে আছি, কিন্তু কিভাবে প্রতিশোধ নিবি এটা আগে বল। আমাকে একটু ভাবতে দে, আর তোরাও একটু ভাব, উপায় পেলে বলবি। ওকে। তারপর সবাই কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলাম কিভাবে নিব, ভেবেই পাচ্ছিলাম না। তখনই ফারিয়া বলে উঠল, রাজ, আমি একটা উপায় পেয়েছি। বল শুনি, কি উপায়? শোন, আমরা একটা ফেক রিয়া সাজিয়ে তার সাথে তুই মিথ্যা নাটক করতে থাকবি, আর এদিকে উনি চলবে আর পুড়বে। গ্রেট আইডিয়া। সব ঠিক আছে, কিন্তু এই ফেক রিয়াটা হবে কে? আরে চিন্তা করিস না, আমার একটা কাজিন আছে, আমাদের বাসায় থাকে। সে দেখতেও সুন্দর, তার উপর আবার অ্যাক্টিং ভালো পারে। তুই আসলে একটা চিজ। মানুষের উপকারের চেয়ে ক্ষতিটা কিভাবে করতে হয় তা খুব ভালো করে জানিস, আর এমন লোক টিমে থাকা দরকার। ওই, তুই চুপ কর, আসছে আমারে বলতে। ওকে, তুই কথা বলে দেখ, কালকে বিকেলে আমি পুরনো বাড়িতে আসব, ওইখানে কথা হবে। ওকে। তারপর সবাই যার যার মতো বসে বসে মজা করতে লাগলাম। আর এদিকে জয়া আম্মুর সাথে রান্না শিখতে ব্যস্ত। এত বড় হয়ে গেছে এখনো রান্না শিখে নাই। যাক, মামাদের আদরের মেয়ে, তাই আম্মু জয়াকে তার শিষ্য বানিয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া করে সিয়ামেরা চলে গেল। আমি রুমে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর জয়া রুমে আসলো। এসেই চারদিকে 4 হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আমার দিকে তাকিয়ে হালকা করে একটা হাসি দিল। কি হলো, দাঁত বাহির করে আছিস কেন? তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আমার মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দিবি প্লিজ? আর কাউকে পেলি না এটা বলার জন্য যে আমি যে তোর স্বামী, সেটা ভুলে গেলি নাকি? চুপ কর, আর যা বলছে তা কর। আসছে স্বামী হইতে, তাড়াতাড়ি মাথার একটু টিপে দে। আর এই বাসাতে আঙ্কেল আন্টি ছাড়া তো তুই আছিস, তাহলে আর কাকে বলবো? ওকে, কিন্তু বেশি নড়াচড়া করতে পারবি না, ঠিক আছে? আমি গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ধাক্কা দিয়ে বসলাম। ওকে। জয়া বালিশ নিয়ে আমার কোলে রাখলো, তারপর সেটার উপর শুয়ে পড়ল। আমি আস্তে আস্তে জয়ার মাথাটা টিপে দিতে লাগলাম। তখনই জয়া বলে উঠল, রাজ, তুই যে বউয়ের সেবা করতেছিস সেটা আঙ্কেল আন্টি জানলে কি করবে? প্রথমত তুই আমাকে দিয়ে তোর সেবা করাচ্ছিস, শুনলে তোকে তোর বাসায় পাঠিয়ে দিবে, তারপর আবার আমাকে বিয়ে করাবে। চুপ শয়তান। আবার বিয়ে করবে?
শখ কি ওনার? কেন, আরেকটা বিয়ে করলে তোর কি সমস্যা? আরেকটা বিয়ে করলে ওই বউটা আমাকে আদর করবে, আরো কত কিছু। আর আমি তোকে এমন মার মারবো যে জীবনে আর আদর খাওয়ার নাম নিবি না। রাখ, আব্বু আম্মুকে তোর গুন্ডি স্বভাবের কথাটা বলবো আজকেই। যা গিয়ে বলে দেখ, আঙ্কেল আন্টি বিশ্বাস করবে না। ওই, আমার আব্বু আম্মু তোর আঙ্কেল আন্টি লাগে বিয়ের পরেও? আমার যখন যেটা মন চাইবো তখন সেটাই বলবো, তাতে তোর কোনো সমস্যা? তোর কপাল ভালো এই বাসার বউ হয়ে এসেছিস, না হলে ওই ছেলেটার সাথে বিয়ে হলে বুঝতি কত ধানে কত চাল। এখানে লেখা ছিল তাই এখানে হয়েছে, আর বেশি কথা না বলে মাথা টেপ। আমার হাত ব্যথা করতেছে, আমি আর পারবো না। আর একটু টিপে দে না প্লিজ, ঘুম চলে আসছে। ওকে, কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? কি বিনিময় নিবি বল? আমাকে আর জ্বালাতে পারবি না আজকে। ওকে। তারপর আবার জয়ার মাথাটা টিপে দিতে লাগলাম। কিছুক্ষণ পর জয়া ঘুমিয়ে গেল। আমি ওর মুখটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম যে এই ঘুমন্ত চেহারাটা দেখে মনে হয় না মেয়েটা এত চঞ্চল, তবু কেন জানি এত ভালো লাগে। এসব ভাবতে ভাবতে দেয়ালে ধাক্কা দেওয়া অবস্থায় আমিও ঘুমিয়ে গেলাম, কখন তা নিজেও জানি না। ঘুম ভাঙলো আম্মুর ডাকে, তাকিয়ে দেখি আম্মুর সামনে দাঁড়িয়ে আছে। কি রে, সন্ধ্যা হয়ে গেছে, উঠবি না? হুম। তা রোমান্স করতে করতে একেবারে ঘুমিয়ে গেলি? মানে? নিচে তাকিয়ে দেখ। নিচে তাকিয়ে দেখি জয়া আমার কোলে শুয়েই ঘুমিয়ে রয়েছে। আম্মুকে বললাম, তুমি এটাকে রোমান্স করেছি ভাবতেছো? তোমার ভাইয়ের মেয়ে আমাকে দিয়ে তার মাথা টিপিয়েছে। তো কি হয়েছে? আচ্ছা, এমন মেয়েকে আনতে পারলে না যে আমার একটু সেবা করবে? চুপ কর, কালকে মেয়েটা এসেছে আর আজকে খুঁট ধরা শুরু করেছিস? তুই তোর বাবার বা বংশের একটা নৌকো ফেলবি। এখানে আব্বু আর আমার বংশ আসলো কোথা থেকে? তোর বাবা আর তোর দাদু সারা জীবন আমার খুঁট ধরে এসেছে, আর এখন তুই আমার ভাইয়ের মেয়েটাকে নিয়ে পড়েছিস খুঁট ধরতে? তোরা ভালো হবি কবে বলতো? আম্মু, আমার ভুল হয়েছে। তোমার ভাইয়ের মেয়েকে নিয়ে এখন যাও, আর মহারানীকে উঠিয়ে তোমার সাথে নিয়ে যাও। তোর বউ তুই নিয়ে আয়, আমি গেলাম। বলেই আম্মু সুরসুর করে রুম থেকে চলে গেল। তখনই উঠে বসে আমাকে বলল, কিরে, বিচার দিয়ে লাভ হলো না? হবে কিভাবে? তোর মতে তেরা, তার উপর আবার তার বংশের মেয়েকে নিয়ে বলেছি, শুনবে কে? এটাকেই বলে পাওয়ার। যা রেডি হয়ে নিচে আয়, আমি গিয়ে দেখি কি রান্না করবে আন্টি। যা তুই, আমি পরে যাব। ওকে, সেটা তোর ইচ্ছা। বলেই ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি উঠে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। জয়া ফ্রেশ হয়ে নিচে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে বারান্দায় বসে রইলাম। তখনই পিছনে কেউ এসে দাঁড়ালো। তাকিয়ে দেখি জয়া দাঁড়িয়ে আছে। কি হলো, এখানে এসেছিস কেন? এমনি মন চাইতেছে। কেন, তোর কোনো সমস্যা আছে নাকি এখানে আসলে? আরে না, এটা তো আপনাদের রাজত্ব, আপনারা যেখানে মন চায় যেতে পারবেন। এখন রুমে আয়, ঘুমাবি। তুই গিয়ে ঘুমা, আমি একটু পরে আসবো। ওকে, তাহলে চল দুজনে গিয়ে একটু ছাদে হেঁটে আসি। না। কেন? ভালো লাগতেছে না। কোনো সমস্যা? না, তেমন কিছু না। তুই গিয়ে শুয়ে পড়, আমি একটু পরে আসতেছি। ওকে। জয়া চলে গেল। আমি ফোনটা বের করে টিপতে লাগলাম। তারপর হালকা করে চোখে ঘুম আসলে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে জয়ার ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি সামনে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর আবার রুমে এসে নিশাদদের সবাইকে বলে দিলাম বিকেলে দেখা করার কথা। বিকেলে রেডি হয়ে চলে গেলাম সেই আড্ডা দেওয়ার পুরনো বাড়িতে। এসে দেখি সবাই বসে আছে আমার আগেই। ফারিয়ার কাজিনকে দেখলাম, দেখতে অনেক সুন্দর। তারপর ওর মোবাইল নাম্বার নিয়ে রিয়া দিয়ে সেভ করে নিলাম। ফারিয়া, ওকে সবকিছু বুঝিয়ে দিয়েছিস তো নাকি? সবকিছু বলে দিয়েছি, তুই দেখবি এখনো কেমন অ্যাক্টিং করে। ওকে, তাহলে কাল সকাল ঠিক 6টায় আপনি আমাকে কল দিবেন। তখন জয়া ফোন ধরবে। তারপর কি বলতে হবে তা তো আপনি জানেনই। চিন্তা করবেন না। তারপর আরও কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে। প্রায় সন্ধ্যার দিকে বাসায় আসলাম। এসে দেখি আব্বু আম্মু আর জয়া বসে বসে গল্প করতেছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। বাহিরে এসে দেখি জয়া দাঁড়িয়ে আছে। কিরে, নিচ থেকে চলে আসলি? তা তুই এতক্ষণ কোথায় ছিলি? নিশাদদের সাথে দেখা করতে। ও আচ্ছা। এভাবে রাতটা কেটে গেল। সকালে মোবাইলের আওয়াজে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি ফোন বাজতেছে, তাই আবার চোখ বন্ধ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর জয়ার ঘুম ভাঙলো। তারপর আমাকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, ওই রাজ, তোর ফোন বাজতেছে। আমি কোনো কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। আমি জানি জয়া বিরক্ত হয়ে নিজেই ফোনটা ধরবে,
কিছুক্ষণ পর হঠাৎ জয়া বিরক্ত হয়ে ফোনটা ধরে বলল, হ্যালো, কে? ওই পাশে রিপ্লে শোনা যাচ্ছে না, তাই চুপ করে জয়ার কথাগুলো শুনতে লাগলাম। আপনি রিয়া মানে? কোন রিয়া? রাজের ফ্রেন্ড নাকি? আপনি মজা করেন আমার সাথে? আপনাকে রাজ ভালোবাসতো মানে? রাজ যে মেয়েকে ভালোবাসতো সেটা তো আমি। আপনি কে? ওই, মজা করেন আমার সাথে? আর আজকে ফোন দিতে যাব কেন আমি? আপনি আমার সাথে কথা বলেন। ওই, আমি হলাম রাজের স্ত্রী। এবার বলেন কি বলবেন। এবার আমি হালকা নড়ে উঠলাম, তারপর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম, দেখি জয়ার মুখ রাগে লাল হয়ে আছে, চোখে ঘুমের আর কিছুই জানি না এমন ভান ধরে বললাম, কি হয়েছে জয়া, কে ফোন দিয়েছে? আরে মেয়েটা বলে তার নাম নাকি রিয়া। কি, রিয়া ফোন দিয়েছে? এদিকে দে ফোনটা। বলেই জয়ের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিলাম। তারপর জয়াকে শুনিয়ে বলতে বলতে বারান্দায় চলে গেলাম। রিয়া, কেমন আছো তুমি? ভাইয়া, জয়া কি বেশি রেগে আছে? ভালো আছি। তো তোমার এতদিন পরে আমার কথা মনে পড়লো? রাজ ভাইয়া জয়াকে আপনার আশেপাশে? খুব রাগ করেছি তোমার উপর। ও, তা এবার কি করব আমরা? শোনো রিয়া, আমি আজকে তোমার সাথে দেখা করব। তুমি বিকেলে আমার সাথে দেখা করতে পারবে? মানে? শুনো তাহলে, আজকে বিকেলে আমি তোমার সাথে দেখা করতেছি, ঠিক আছে? ওকে, কিন্তু কোথায়? তুমি বড় পুকুরের পাড়ে চলে আসো। ওকে, কিন্তু ফারিয়াকে সাথে নিয়ে আসবো ভাইয়া। অবশ্যই। ওকে, তাহলে রাখি এখন ভাইয়া। ওকে, বাই। তারপর হাসতে হাসতে রুমে ঢুকলাম। তাকিয়ে দেখি জয়া রাগী চোখে তাকিয়ে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কি হলো এভাবে তাকিয়ে